তোমরা সকলে চলে এসেছো? হ্যাঁ হ্যাঁ, আমরা সকলে চলে এসেছি। এবার তুমি তোমার ঝুলি থেকে গপ্প বার করে আমাদের শোনাও। হ্যাঁ, কানা মামার এই গপ্প ছাড়া আর কি আছে তোমাদের দেওয়ার মতো? শোনো তাহলে। এক রাজা। না না মামা, আর রাজা রাক্ষস নয়। কেন, কি হলো? তুমি জানো তিতলিরা কত পশু পাখিদের গপ্প জানে? আজ আমাদের পশু পাখিদের গপ্প বলতে হবে। ঠিক আছে, তাই শোনাবো। কিন্তু তোমরা গপ্পগুলো চিরদিন মনে রেখো। শোনো তাহলে। শিবপুর গ্রামে কদিন ধরেই একটা উৎপাত শুরু হয়েছে, ভূতের উৎপাত। আর সেটা হচ্ছে শিবপুর থেকে ডোমকল যাবার রাস্তা। ওই রাস্তায় পড়ে একটা বাঁশ ঝাড়। উৎপাতটা সেখানেই হয়। বাবা গো, দিনু, আমি তোর বাজার নিয়ে চললুম। সে কি রে দিনু, ভূতে তোর বাজার ভর্তি থলি নিয়ে পালালো? না হলে আর বলছি কি। আর সে তার কি ভয়ঙ্কর হাসি। আমি বলে বেঁচে ফিরেছি, অন্য কেউ হলে মরে যেত। ঘটনার কিছুদিন পর একদিন হাটবারের সন্ধ্যাবেলা মধুকুমোর হাটে পুতুল বিক্রি করে আনাজপাতি মাছ কিনে ঘরে ফিরছিল। আমার এই ছোট্ট ঝুড়ি, এতে রামরাবণ আছে, দেখে যা নিজের চোখে। এ বাবা, এখানে এই রাস্তার মাঝে বাঁশটা আবার শুয়ে পড়লো কি করে? না, নিয়েই চলে যাই বরং। বাবা গো, ভূত! রাম 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 রাম। দে দে বেটার পেটে ছুঁচুনি দে। ছাড় 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 ছাড়, লাগছে। সে কি ভাই, ভূতে তোমার পেটে সুড়সুড়ি দিল? শুধু তাই নয় গো কর্তা বাবা, আমার আনাজপাতির ব্যাগ সাথে ট্যাগের পয়সা পর্যন্ত নিয়ে চম্পট। কি বুঝছিস শামু? ভূতে ঘাড় মোটকে রক্ত খায় সেটাই এতদিন জানতুম, কিন্তু পয়সা চুরি করে, আনাজপাতি চুরি করে, লোকের পেটে সুড়সুড়ি দেয় তা তো জানতুম না। আমার মনে হয় একবার ভূত তাড়ানি ওঝা ডাকলে ভালো হয়। এ ওঝার কাজ নয়, এর ভেতর একটা কিছু রহস্য আছে। শোনো সকলে। খুব সাবধানে কাজটা করতে হবে, মনে থাকে যেন। জগাই, তাহলে কাল সন্ধেবেলাতেই ট্যাংরা তবু কাটন যায়, মাগুর মাঝে কেট কেটায়। ঢাকা ভর্তি শাকসবজি মাছ আমাদের দিয়ে যা জগাই। কিছুতেই দেবো না। কবে আমি তোর ঘাড় মোটকে রক্ত খাবো?
এই কে রে? তার আগে বল তোরা কে? যদি না বলি আমাদের কাছে ছোড়া আছে, ছেড়ে দে বলছি, না হলে এক কোপে। এ কে কোথায় আছো? সব বেরিয়ে এসো। থামো, যা তো ওদের মুখোশটা টেনে খুলে দে তো। এই খুলবি না, খুলবি না বলছি। চ চ বেটাদের থানায় নিয়ে চ। তারপর সেই দিন থেকে বেশভূতের উৎপাত চিরতরে বন্ধ হলো। এক গ্রামে ছিল এক গৃহস্থ পরিবারের বাস। তাদের বাড়িতে বেশ কিছুদিন ধরেই চলছিল ইঁদুরের উৎপাত। ইঁদুরের উৎপাতে তারা ক্রমশ অতিষ্ঠ হয়ে উঠেছিল। কি গো শুনছো? বলি সংসারে কিছুই কি খেয়াল রাখো না তুমি? সব কি আমাকেই রাখতে হবে? কেন, কি আবার হলো? কি আবার হলো মানে? কি হতে বাকি আছে? হেয়ালি না করে বলো তো কি হয়েছে? বলবোটা আবার কি? বাড়িতে ইঁদুরের উৎপাত এত বেড়েছে যে আমি আর পেরে উঠছি না। বলি সে খবর রাখো। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাথাটা ঠান্ডা করো, দেখি ইঁদুরের উৎপাত বন্ধ করার জন্য কি করা যায়। যা করা তাড়াতাড়ি করো, ঘরে আর নইলে খাবার রাখা যাচ্ছে না ইঁদুরের জ্বালায়। অনেক ভেবে চিন্তে গৃহস্থ মাথা থেকে একটা বুদ্ধি বার করলো। সে বাড়িতে একটা বিড়াল নিয়ে এসে পুষতে শুরু করলো ইঁদুরদের জব্দ করার জন্য। ইঁদুররা পড়লো খুব বিপদে। তারা আর আগের মতো খেতে পায় না বিড়ালের ভয়, পাছে বিড়াল তাদের ধরে মেরে খেয়ে ফেলে। আরে কি বিপদ বলো তো? বেশ খাচ্ছিলাম, দাচ্ছিলাম, মস্তিতে ছিলাম, কোথা থেকে যে কর্তাবাবু একটা বিড়াল এনে হাজির করলো আমাদের জব্দ করার জন্য। ঠিক বলেছিস, আর আমরা আগের মতো খেতে পাই না পেট ভরে ওই বিড়ালটার ভয়ে। হ্যাঁ, আর সহ্য করা যাচ্ছে না। এভাবে আর কতদিন চলবে বল? কিছু একটা ব্যবস্থা করতে হবে, একটা বুদ্ধি বার করতে হবে রে। হ্যাঁ রে, একটা কিছু ব্যবস্থা না করলেই নয়। এই সবাই শোন, আমি একটা আইডিয়া করেছি। কি আইডিয়া? আমাদের সকল জাত ভাইদের খবর পাঠিয়ে দিয়েছে কাল একটা মিটিং ডাকা হলো কিভাবে বিড়ালকে জব্দ করা যায়। সেই মিটিংয়ে এই নিয়ে আলোচনা হবে, প্রত্যেকেরই মত শোনা হবে, তারপর যার মতটা সঠিক মনে হবে, সবার পছন্দসই হবে, সেই মতো ডিসিশন নেওয়া হবে। কাল যেন সকলে উপস্থিত থাকে মিটিংয়ে। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। মিটিংয়ে বিড়াল জব্দ পথ বার করা হবে। পরদিন সকালে সব ইঁদুর ভাইরা জড়ো হয়েছে একটা নিরিবিলি জায়গায় মিটিং করবে বলে। সবাই চুপ, এইবার আমাদের মিটিং শুরু হবে। সকলে মন দিয়ে শোনো। এই মিটিংয়ে সবাই যে যার বক্তব্য রাখতে পারো। বিড়াল জব্দ করা নিয়ে সবাই নিজের আইডিয়া দিতে পারো। যার আইডিয়া সব থেকে ভালো হবে সেটাকেই ফলো করা হবে। ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। তাহলে শুরু করা যাক। নাও, এক এক করে সবাই যে যার আইডিয়া দাও এবার। পুটকে নে, তুই সবার আগে বল, তোর কোনো আইডিয়া আছে? তো
আর ভালো লাগছে না রে। এইভাবে ভয়ে ভয়ে এই বাড়িতে আর থাকা যায়? তার চেয়ে চল আমরা বরং এই বাড়ি ছেড়ে চলে যাই, অন্য কোথাও গিয়ে আশ্রয় নিই। সে কি রে, এত খাবার অন্য কোথাও পাবো নাকি, না অন্য কোনো বুদ্ধি পাবো? জানিস, আমার ওই বিড়ালটাকে দেখলে এত রাগ হয় যে মনে হয় ঢিল ছুঁড়ে বেটাকে মেরেই ফেলি। অত সহজে বিড়াল মরবে নাকি? একটা ঢিলে ওর কিছুই হবে না। তার চেয়ে আমার মাথায় একটা বুদ্ধি এসেছে, শোনো। কি বুদ্ধি রে? বিড়ালটা যেখানে ঘুমোয় সেখানে একজনকে পাহারায় থাকতে হবে। যেই বিড়াল উঠবে অমনি সে আগে এসে আমাদের খবর দিয়ে দেবে। তো তাতে আর কি হবে? এটা ঠিক পছন্দ হলো না। আর কেউ কিছু বলতে পারছো না? শোনো শোনো সবাই, আমার মাথায় একটা ভালো বুদ্ধি এসেছে। কি কি? একটা ঘন্টা ও এক গাছি দড়ি আনতে পারবে? এ শক্ত কি? তাহলে আর ভয় নেই। দড়ি দিয়ে ঘন্টাটা বিড়ালের গলায় বেঁধে দিলেই সব কাজ শেষ। বিড়াল চললেই ঘন্টা নড়বে, আর আওয়াজ শুনে আমরাও সাবধান হয়ে যাব। বাহ বাহ, দারুণ বুদ্ধি। ভেরি গুড, সাবাস, এক্সেলেন্ট আইডিয়া। এক বুড়ো ইঁদুরও এই সভায় উপস্থিত ছিল। সে এতক্ষণ বসে সবার কথাই শুনছিল। এবার সে বলে উঠল, তোমরা এতক্ষণ প্রত্যেকে অনেক বুদ্ধি দিলে, সব শুনলাম। তবে ঘন্টা বাঁধার বুদ্ধি নিয়ে আমার কিছু বলার আছে। হ্যাঁ হ্যাঁ, বলুন। তোমরা যে বুদ্ধি করেছো তা ভালোই বটে, কিন্তু বিড়ালের গলায় ঘন্টাটা কে বাঁধবে সেটা ভাবনি তো? সেটা আগে ভেবে দেখো। যেই বাঁধতে যাবে, বাঁধার আগেই তো সে বিড়ালের পেটে চলে যাবে। সেটা কি ভেবে দেখেছো? এই বলে বুড়ো সবার মুখের দিকে তাকিয়ে রইল জবাবের আশায়। কিন্তু সবাই একেবারে চুপ, কারোর মুখেই কথা সরল না আর। অনুকূল বাবুর বাড়ি আজ মহা ধুমধামে সেজেছে। কারণ বাড়ির নতুন অতিথি অনুকূলের একমাত্র সন্তান রায়চরণের খোকাবাবুর প্রথম জন্মদিন আজ। রায়চরণ খোকাবাবুর সর্বক্ষণের সঙ্গী, অনুকূলের পুরনো চাকর। শোনা যায় খোকাবাবুর পিতা অর্থাৎ অনুকূলকেও কোলে পিঠে মানুষ করেছে রায়চরণ, যেমনটা এখন দেখছেন। এই তো বাবা 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 বাবা, এই আরেকটু আরেকটু। না না না, এই তো বাবা 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 বাবা, এই আরেকটু আরেকটু। আচ্ছা 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 আচ্ছা, কেঁদো না। আরে না না, ঠিক আছে ঠিক আছে। ওরে বাবা রে বাবা বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা, জল খাবে? হ্যাঁ জল, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ও বাবা, দেখো কাণ্ড। কি হলো? কি হলো রে রায়চরণ? কি হয়েছে? খোকার কাণ্ড দেখো মা, এই বয়সেই চৌকাঠ পেরোতে শিখে গেল। মা মা মা, দেখো তোমার ছেলে বড় হলে না একবারে জজ হবে। হ্যাঁ, 5,000 টাকা রোজগার করবে। তুই না রায়চরণ, সত্যি। রায়চরণ আর তার খোকাবাবু। বছর ঘুরে যায়, কালের নিয়মে বড় হতে থাকে খোকাবাবু। একদিন কার চিঠি এসেছে গো? বদলির চিঠি। বেশি দূরে যাস না বাবা, আকাশটা আজ ভালো ঠেকছে না রে। কিচ্ছু চিন্তা করো না গিন্নিমা,
বেশি দূর যাব না আমরা। চল না চল না চল না চল চল না 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 চল চল না চল না চল না। এই তো খোকা বাবু, চলো চলো আমরা একটু বেড়ু বেড়ু যাই। চলো চলো চলো। জানো ফুল জানো জানো ফুল জানো জানো ফুল। এই রে, আজ না খোকা বাবু, আজ না। হ্যাঁ আচ্ছা আচ্ছা এনে দিচ্ছি, কিন্তু তুমি গাড়ি থেকে নামবে না। হ্যাঁ ওই জলের ধারে যেও না কিন্তু খোকা বাবু, কেমন? এই আমি এক্ষুনি যাব আর এক্ষুনি ফিরে আসব, তুমি কিন্তু একদম কোথাও যেও না। হ্যাঁ এখানেই থাকো, আমি আসছি। ব্যাস, উফ বাপরে বাপ। এই নাও খোকা বাবু তোমার ফু। বাবু খোকা বাবু, খোকা বাবু কোথায় গেল? খোকা বাবু, কি দাদা বাবু ফিরে এসো একবার, কোথায় গেলে তুমি? খোকা বাবু, খোকা বাবু। তুই তুই যত টাকা চাস তোকে দেবো, ফিরিয়ে দে রায়চরণ, ফিরিয়ে দে। জানি না মা, আমি জানি না, বিশ্বাস করুন আমি জানি না। বিদায় হ, বিদায় হ আমার চোখের সামনে থেকে, তুই বিদায় হ। গিন্নি শান্ত হও, শান্ত হও গিন্নি। এই যে অঘটন, এতে ওর কি দোষ? খোকার সোনার গয়না ছিল, ওই গয়নার লোভে ও খোকাকে চুরি করেছে। গিন্নিমা, চোরের অপবাদ মাথায় নিয়ে দেশে ফিরল রায়চরণ। দৈবক্রমে বছর ঘুরতে না ঘুরতেই বাবা হলো রায়চরণ। এখন থেকে ফেলনাকে এমন করে মানুষ করব যেন সে কোনো বড় ঘরের ছেলে, তাকে দেখে যেন কেউ বুঝতেই না পারে যে ও আমার ছেলে। আমি ওকে কালই কলকাতায় নিয়ে যাব, বড় স্কুলে পড়াবো, মানুষের মতন মানুষ করব ওকে, এটাই হবে আমার প্রায়শ্চিত্ত। এমন করে 12 বছর কেটে গেল। একদিন, বাবু। কে? আমি রায়চরণ। রায়চরণ? আর কি চাস তুই? কি চাস তুই? আবার এসেছিস কেন এখানে? হ্যাঁ মা, আমি তোমাদের ছেলেকে চুরি করেছিলাম, পদ্মাও নয় আর কেউই নয়, এই আমি চুরি করেছিলাম বাবু। মা, আমি চুরি করেছিলাম। বলিস কি রে? কোথায় সে? কোথায়? কোথায় আমার খোকা? এই এই আপনার খোকা মা, এই সেই খোকা বাবু। হ্যাঁ হ্যাঁ, এই সেই খোকা বাবু, এই সেই খোকা বাবু। খোকা, আমার খোকা, আয় বাবা, আয় কাছে আয়, আয় কাছে আয় বাবা, আয় আয় আয়। কোথায় ছিলি বাবা এতদিন? আয় কাছে আয়, আমার খোকা, আমার খোকা সোনা বাবা, আয়। এই যে আমার ছেলে, তার প্রমাণ কি? এমন কাজের প্রমাণ কি করে থাকবে বাবু? আমি তোমার ছেলেকে চুরি করেছিলাম এ কেবল ভগবানই জানেন, পৃথিবীতে আর কেউ জানেন না। তুমি যে কাজ করেছো তার কোনো ক্ষমা নেই।
আমার বাচ্চার কল্যাণ হোক। ওকে তুমি মাফ করো গো, ওকে মাফ করো। বাবু বাবু বাবা, ওকে মাফ করো। ও বড় গরিব, ওর মাসিক কিছু টাকার বরাদ্দ করে দাও। খোকা, খোকা বাবু। মাসের শেষে রায়চরণের দেশের বাড়িতে কিছু টাকা পাঠানো হলো। সেটা ফেরত এলো। সেখানে আর কেউ থাকে না। এক বনে মহাচতুরক নামে এক শেয়াল ছিল। তার নাম শুনেই তো বুঝতে পারছো তার কেমন বুদ্ধি। আরে মেঘ না চাইতেই বৃষ্টি, এত বড় মোড়া হাতিটা এখানে কে নিয়ে এলো? যাক, যেই আনুক না কেন, অনেক দিন ধরে কাঁকড়া খেয়ে আছি, কদিন হাতির মাংস বেশ মজা করে খাবো। চামড়া ফুটো হলো না, এ মনে হচ্ছে বুড়ো হাতি। এই বুড়ো মালের চামড়া ছাড়ানো আমার কাজ নয়, কি করা যায়? ওই আসছে। হ্যালো স্যার, আপনার জন্যই দাঁড়িয়ে দাঁড়িয়ে হাতিটা পাহারা দিচ্ছি। আপনি খেলে কৃতার্থ হব। তোমার ভক্তিতে আমি বড়ই খুশি হলাম, কিন্তু অন্যের মারা জন্তু আমি খাই না। আমার কিছু আদর্শ আছে, তুমি এটা খেতে পারো। ওকে স্যার। মুখের সামনে খাবার পড়ে থাকা সত্ত্বেও খেতে পাচ্ছি না, শেষে কি খাওয়া হবে না নাকি? ওরে বাবা, আর এক বাবু আসছেন, এ তো বড়ই একাল ছেলে, একাই সবটা সাবড়ে দেবে। প্রণাম মামা। কি ব্যাপার ভাগ্নে? আচ্ছা মামা, তোমার কি যাওয়ার কোনো জায়গা ছিল না? একেবারে জমির মুখে এসে পড়লে। মানে ঠিক বুঝলাম না। আরে এই হাতিটাকে স্যার সিংহ মেরে স্নানে গেছেন, আমায় পাহারার জন্য রেখে বলে গেছেন যে যদি কোনো বাঘ এদিকে আসে তাহলে তার কথাটা গোপন রাখতে। তিনি ঠিক করেছেন এ বনের সমস্ত বাঘকে মারবে। একদিন তিনি একটা হাতি মেরে স্নান করতে গিয়েছিলেন, তখন এক বাঘ হাতিটাকে খেয়ে ফেলে। সেই থেকে তার এই ধারণা। অতএব মামা, তুমি কেটে পড়ো। দোহাই ভাগ্নে, আমি এসেছিলাম, এ কথা তুমি সিংহকে বলো না। দুটো তো গেল, কিন্তু হাতির চামড়া ছিঁড়বো কি করে? ও বাবা, আর একজন আসছেন, তবে এনার দাঁতের জোরে সুখ্যাতি আছে। এটাকে না তাড়িয়ে বরং একে দিয়ে কাজটা হাসিল করতে হবে। নমস্কার ভাগ্নে, অনেকদিন পরে দেখলাম, তোমাকে খুব ক্ষুধার্ত দেখাচ্ছে। আজ তুমি আমার অতিথি। আমাদের স্যার সিংহ মহাশয় এই হাতিটাকে মেরে স্নানে গেছেন। স্নানের পর আহ্নিক করবেন, জপ তপ আরো অনেক কিছু করবেন। আমি এটার পাহারায় আছি। তা হোক, তুমি এর থেকে কিছু খেয়ে সিংহ আসার আগে পালিয়ে যাও। বেঁচে থাকলে আবার হাতির মাংস খেতে পারবো, কিন্তু সিংহের থাবা খাবার আমার ইচ্ছা নাই। আমি চললাম। আহা, এক কাজ করো ভাগ্নে, আমি পাহারায় থাকি আর তুমি হাতির কিছুটা মাংস খেয়ে নাও। সিংহকে দূর থেকে আসতে দেখলে আমি তোমায় ইশারা করব, তখন তুমি চলে যাবে। ঠিক আছে মামা, আমি কিছুটা মাংস খাচ্ছি, তবে সিংহ এলে আমায় ইশারা করো। পালাও পালাও, সিংহ আসছে। ওরে বাবা রে! এবার জমিয়ে খাওয়া শুরু করি। না, তা তো হবে না, এটা তো আমার খাবার। এ কোথা থেকে এলো? এমন কথা ছিল না তো বন্ধু। চল হাট। দিন দরিদ্র ক্ষেত মজুর এক, গোপাল যে তার নাম। কুসুমপুরে নদীর ধারে আছে তার ছোট্ট ধাম। রোজের মতো সেদিনও সে কাজের শেষে ফিরছিল তার ঘরে। হঠাৎ করে নজরটি তার পড়ল পথের ধারে। আরে, এ কি দেখি আজ লদর গটর মুরগি এক করছি যে ঘুরপাক। দেখে মুরগিটিকে গোপাল ভাবছিল মনে মনে,
ধরতে পারলে ওকে নিয়ে যেতাম ঘরে। অমনি হঠাৎ করে মুরগি নিজেই এলো কাছে, বলল এসে তাকে, পথিক ভাই নেবে আমায় তুলে, দুঃখে কষ্টে কাটছে যে দিন, পাচ্ছি না যে খেতে। বাড়ি ফিরে মুরগিটিকে রাখলো যতন করে। রাতের বেলা বাটি ভরে খাবার নিয়ে বলল তাকে এসে, এই নে জবার চালের কুড়ো, বাটি ভরে এনেছি যে তোর জন্য। এখন আমি যাই, আবার কাল আসবো ভাই। এই বলে গোপাল চলে নিজের ঘরে। তারপরেতে খেয়ে দে সেও ঘুমিয়ে পড়ে। পরদিন ভোরবেলা মেঘের আড়াল থেকে সূর্যি মামা হেসে যেই না দিল উঁকি, দরাজ কণ্ঠে উঠল ডেকে গোপালের সেই মুরগি। মুরগির ডাক শুনে গোপালের ঘুমটাই গেল ভেঙে। উঠে গোপাল এলো মুরগির কাছে, দেখে সে বহাল তবিয়াতেই বসে আছে। কিরে আছিস কেমন? কষ্ট নেই তো আর? ভালোই আছি, সুখে আছি, এই যে তোমার উপহার। যেই না চোখ গেল মুরগির পাশে, হতবাক হয়ে গেল গোপাল বিস্ময়। এ কি কাণ্ড! এ যে সোনার ডিম, দেখে আমার হাড়গুলো যে হয়ে যাচ্ছে হিম। আলোর মধ্যে ঘুরিয়ে ফিরিয়ে দেখে বারবার, আনন্দে ডগমগ হয়ে গোপাল ভাবে মনে মনে, আজ থেকে তার সমস্ত দুঃখ গেল মুছে। এই ভেবে গোপাল সোনার ডিমটি নিয়ে খুশি মনে ফিরে যায় নিজের কুটির পানে। সেই থেকে রোজ সকালে মুরগিটি একটি করে সোনার ডিম পাড়ে। গোপালেরও লোভ ক্রমেই বেড়ে চলে। লোভের বশে একদিন সে ভাবলো নিজের মনে, মুরগিটা আচ্ছা কৃপণ তো, একটার বেশি ডিম পারে না কখনো। যত আছে ডিম সব চাই একসাথে, এই কথাটি আজই আমি বলবো গিয়ে ওকে। যেমন ভাবা তেমন কাজ, না ভেবেই 7-5। রাতের বেলা ছুটে যায় মুরগির কাছে, শাসিয়ে উঠে সে বলে, যত ডিম আছে তোর পেটে, কাল সকালে পারবি সব একসাথে, নইলে কিন্তু আমি পেটটা কেটে সব সোনার ডিম নেবো বের করে। শুনে গোপালের কথা মুরগি ভয় কেঁপে ওঠে, ভাবে এতগুলো সোনার ডিম পাবে কোথা থেকে। দুঃখে ভয়ে মুচড়ে পড়ে সে, পারে না একটাও ডিম পাড়তে। পরদিন ভোরবেলা সোনার ডিমের খোঁজে ধেয়ে আসে গোপাল মুরগির কাছে। দেখতে না পেয়ে একটিও সোনার ডিম, সঙ্গে সঙ্গে গোপাল হয়ে যায় রেগে আগুন। এত বড় আস্পর্ধা! আজ তোরই একদিন কি আমার একদিন, মেটাবো আজ তোর ডিম না দেওয়ার ঋণ। মুরগির কাছে আসে সে ধেয়ে, কোনো কিছু না ভেবেই পেটটা কেটেছে। শেষ পর্যন্ত মুরগিটাকে ফেললই সে মেরে। এত কিছুর পরে গোপাল হঠাৎই বুঝতে পারে, হায়, এ আমি কি করলাম! যদি না এত লোভ করতাম, রোজ অন্তত একটি করে সোনার ডিম তো পেতাম। এই বলে হাপুস নয়নে কাঁদতে থাকে গোপাল। আহারে, তার কি পোড়া কপাল।